বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য মনিরুজ্জামান মনির এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিব। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে এবং বিএনপির পক্ষ থেকেও বা বিএনপির অ্যালাইজদের পক্ষ থেকেও দলগতভাবে সেভাবে না বললেও অনেক নেতাই এখন বলছেন যে তারা মধ্যবর্তী নির্বাচন চান। মনিরুজ্জামান মনির, আপনি কি মনে করেন তাদের এই দাবি কতটা সঙ্গত, এই দাবি কতটা যৌক্তিক, এবং একই সঙ্গে এই দাবি বা নির্বাচনকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো তারা তুলছেন, এখন যে চলমান উপজেলা নির্বাচন তাদের সেই দাবিকে আরও শক্তিশালী বা জোরালো করে কি না? জি, ধন্যবাদ আপনাকে এবং আজকের এই আলোচনার সহ আলোচক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রার চ্যানেলের সকল দর্শকদেরকে, দেশ বিদেশের সকলকেই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। জিল্লুর ভাই, আপনি যেটা বলেছেন সেটা বলেছেন যে মধ্যবর্তী নির্বাচন চায় বিএনপি, সোশ্যাল মিডিয়ায় মূলধারা গণমাধ্যমগুলো উঠে এসে নেয়, বা বিএনপি কোনো রাজপথে মিছিল মিটিং বক্তৃতার মধ্যে মধ্যবর্তী নির্বাচনের কথা বলে কিনা আমি জানি না। প্রথমত বিষয়টা হলো যে 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচন হয়ে গেছে এবং ইতিমধ্যেই আরেকটি বড় নির্বাচন চলমান, উপজেলা নির্বাচন। স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের পরের যে ধাপটা সেটা উপজেলা পরিষদ, সে নির্বাচন চলমান আছে। স্বাভাবিক কারণেই সরকার এমন কোনো ক্রাইসিস বা এমন কোনো রাজনৈতিক সংকট তৈরি হয়নি যে মধ্যবর্তী নির্বাচনের দাবি উঠতে পারে, বা সেই দাবিটা সরকারের পক্ষ থেকে দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের বিবেচনায় নেবে, এই রকমের পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি। একটি রাজনৈতিক দল বা বিরোধী দল বা বিরোধী মহল তারা তাদের জায়গা থেকে দাবি উত্থাপন করতে পারে, কিন্তু আজকে আমি মনে করি এই দাবি উত্থাপন করার আগে দল হিসেবে যদি সেই দলটি তাদের রাজনৈতিক অবস্থান, চিন্তা এবং গণতান্ত্রিক রাজনীতিকে যদি শক্তিশালী করানোর জন্য কাজ করত, তাহলে আজকের একটি নির্বাচন হয়ে যাওয়ার 3-4 মাসের মাথায় এই রকমের একটি মধ্যবর্তী নির্বাচন আবেদন করা বা বলা, এটাও এক প্রকার হাস্যরসের বিষয় হিসেবে উপস্থাপন হবে মানুষের কাছে। তখন বরঞ্চ জনগণ তাদেরকে প্রশ্ন করবে যে 4 মাস আগে যে জাতীয় নির্বাচন হয়ে গেল, তুমি সেই নির্বাচনে কেন অংশগ্রহণ করলে না? সেই নির্বাচনে তোমার যে দাবিগুলো ছিল, সেই দাবি যদি যৌক্তিক হতো তাহলে তুমি একটা জনস্রোত কেন তৈরি করতে পারলা না? একটা বিষয় হলো, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে দেশে যে কোনো সংকট নেই সেটা আমি এক বাক্যে বলছি না, অস্বীকার করছি না যে সংকট কোথাও না কোথাও সংকট আছে, অবশ্যই সংকট আছে। সেই সংকটটা আমার কাছে মনে হয় যে আমরা যদি নির্বাচনে আওয়ামী লীগ বিরোধী যারা মহল আছে সেখানেও একটা বড় অংশ এদেশের জনগণ তাদেরকে তাদের প্রতিনিধিত্ব যেহেতু একটা জোট বা একটা মহল করে থাকে, সেই মহলটা যদি নির্বাচনে অংশগ্রহণ করত তাহলে আমার কাছে অবশ্যই সেই নির্বাচনটা আরও বেশি কার্যকরী হতো এবং আরও বেশি গণতান্ত্রিক রাজনীতিতে আরও বেশি একটা, আমি মনে করি সরকার যারা পরিচালনা করছেন তাদেরও বলার জায়গাটা স্ট্রং হতো, সেটা আমি দৃঢ়ভাবে মনে করি। এটা একটা হতে পারে যে তারা অংশগ্রহণ করে নাই, অর্থাৎ 30-35% ভোট বিএনপির আছে বা এন্টি আওয়ামী লীগ ফোর্সের ভোট আছে, সেই ভোটটা তো অনুপস্থিত ছিল। সেই ভোটটাকে যদি নিয়ে আমরা ইলেকশনটা করতে পারতাম অবশ্যই সেটা ভালো হতো। কিন্তু সেই জায়গাটাতে যারা ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদের সাথে সেই আলোচনায় যদি এই জায়গাটায় আজকের আওয়ামী লীগ না থেকে যারা আজকে মধ্যবর্তী নির্বাচনের কথা বলে বা সোশ্যাল মিডিয়ায় যেটা উঠে আসছে সেই কথা যদি তারা তাদের পজিশনে থাকতো তাহলে নিঃসন্দেহে তারাও বলতো হাস্যকর বিষয়। তাই আমি মনে করি এটা তাদের যে দাবি, এই দাবিটি আসলে হাস্যরসে রূপান্তরিত হবে। আমি বরঞ্চ তাদেরকে কাছে আহ্বান থাকবে, দেখুন একটা দল বা দলের নেতাকর্মীদের আকাঙ্ক্ষা কি এটা দলের শীর্ষ নেতৃত্বের বুঝতে হয়।
দল যখন সেই কর্মীর মনোভাবটা না বুঝতে পারে, দলের শীর্ষ নেতৃত্ব যদি দেশের জনগণের মনোভাব বুঝতে না পারে, তার মধ্য থেকে যে বিপর্যয় নেমে আসে, সেই বিপর্যয়ে যুগের পর যুগ বহন করতে হয়। আমি প্রায়শই এটা কথা বলি জিল্লু ভাই, সেটা আপনার এই উপস্থিতিতে আপনার সহ বাংলাদেশের যে সমস্ত টেলিভিশনগুলো আমাদের মতন রাজনৈতিক কর্মী, পরীক্ষা রাজনৈতিক কর্মীদেরকে কথা বলার সুযোগ দিচ্ছেন, সে কারণে আমরা বলে যাচ্ছি। রাজনীতিতে একটি ভুল আপনাকে অনেক দিন পস্তাতে হবে। বাংলাদেশের রাজনীতিতে আমি অনেক দিন ধরে বলেছি এবং অনেক সময় আমি বলি, এটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একজন শিক্ষক বা কোনো একজন সমাজচিন্তক মানুষ যদি বলতেন, তাহলে আপনি এটা খুব কনফিডেন্সে নিতেন। বিইং এ পলিটিক্যাল ওয়ার্কার, মনির রাজনীতি করে আওয়ামী লীগের কর্মী, ও যেহেতু বলে সে কারণে এই কথাটাকে আমরা হালকাভাবে নিচ্ছি। আমি অনেক দিন ধরেই আপনার টেলিভিশন, অন্যান্য টেলিভিশনে বলে যাচ্ছি, বিএনপি বেসিক্যালি ইজ নট এ পলিটিক্যাল পার্টি। ইফ ইট ইজ এ পলিটিক্যাল পার্টি, তাহলে এই পলিটিক্যাল পার্টির অনেকগুলো ধাপ থাকে কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে, কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে। দেশের মূল সমস্যা কী, সমস্যাকে চিহ্নিত করে সেগুলো ফোকাস করে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া এবং সেই দাবির পক্ষে যৌক্তিক অবস্থান তুলে ধরে একটি গণ আন্দোলন তৈরি করা একটি রাজনৈতিক দলের, সেটা হলো কাজ। আমি দেখেন 2013 সালের পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচন এবং 5টি সিটি কর্পোরেশনের নির্বাচনে 2টো সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রত্যক্ষভাবে কাজ করার আমার অভিজ্ঞতা হয়েছে। আমি বরিশালের সন্তান হিসেবে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন আমি স্বচক্ষে 10 দিন কাজ করার মধ্য থেকে অভিজ্ঞতা অর্জন করেছিলাম। এই যে আমাদের পাশে ঢাকার অদূরে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমতুল্লাহ খান সাহেব যিনি ছিলেন, আমি দেখা আমার রাজনৈতিক জীবনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার হওয়ার মতন যোগ্যতা সম্পন্ন এবং সত্যিকার অর্থে জনগণমানুষের যে নেতা যাকে বলে, সেটা ছিল আজমতুল্লাহ খান। সে আজমতুল্লাহ খান কিন্তু সেই নির্বাচনে হেরে গেছে। আমাদের বরিশালের দক্ষিণ অঞ্চলের বা গোটা সিটি কর্পোরেশন নির্বাচনের বৃহত্তর বড় সিটি কর্পোরেশন যে নির্বাচনগুলো, বিভাগীয় সিটি কর্পোরেশন যেগুলো আছে, তার মধ্যে আমি মনে করি এ যাবৎকালের অন্যতম সিটি কর্পোরেশনের যে নগর পিতা বলে এই নামের যথার্থতা যায় শওকত হোসেন হিরণের সাথে। সেই শওকত হোসেন হিরণ সাহেব কিন্তু কামাল সাহেবের সাথে অল্প কিছু ভোটে ফেল করেছিল। 2013 সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে একটি পথরেখা দিয়েছিল। বিএনপিকে বলেছিল, আমরা তোমাদের পক্ষে আছি, তোমরা নির্বাচনে যাও। এবং সাংবিধানিক প্রক্রিয়ায় সেই নির্বাচনে যদি অংশগ্রহণ করত, আমি মনে করি, আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে তৎকালীন সময়ে নির্বাচনকালীন সরকারের প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থাকার পরও ওই নির্বাচনে বিএনপির একটি ভালো ফলাফল করার সুযোগ ছিল। 14 নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করত, তার মধ্যে থেকে কি কি আসতো? আপনার চ্যানেলে কথা বলার সুবিধা হলো এই যে অ্যাটলিস্ট আমরা আমাদের মতামতটা তুলে ধরতে পারি। আপনি সেই সুযোগটা করে দেন। 14 নির্বাচনে অংশগ্রহণ করলে দুটো জিনিস হতো। 14 নির্বাচনে অংশগ্রহণ যদি বিএনপি করত, আওয়ামী লীগ 2008-এর 29শে ডিসেম্বরের নির্বাচনে যাদেরকে মনোনয়ন দিয়ে এমপি বানিয়েছিল বা জনগণ যাদেরকে ভোট দিয়ে বানালো, যারা ব্যর্থ ছিল, যারা অজনপ্রিয় ছিল, যারা জনবিচ্ছিন্ন ছিল, তাদের অনেককেই বাদ দিতে বাধ্য হইতো। বাদ দেওয়ার মধ্য থেকে কি হতো? একটা পলিটিক্যাল পোলারাইজেশন হইতো, একটা পলিটিক্যাল গ্রুপ নেক্সট নির্বাচনে দল দিতে বাধ্য হইতো। এটা হলো একটা। দ্বিতীয়টা হতো কি, যদি বিএনপি সে নির্বাচনে অংশগ্রহণ করত, বিএনপি যদি প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকতো, বেগম খালেদা জিয়া যদি বিরোধী দলের নেতা থাকতো, 2018 সালের নির্বাচনে আমি মনে করি বিএনপির ক্ষমতায় ফিরে আসার একটা সুযোগ থাকতো। তার মানে একটি কম্পিটিটিভ পলিটিক্স বিদ্যমান থাকতো বাংলাদেশে। 2014 সেই নির্বাচন প্রত্যাখ্যান না করে, বয়কট না করে তারা যে প্রতিরোধ করতে গিয়েছিল, সেই প্রতিরোধ নামে যে সন্ত্রাস করলো, তখন থেকেই জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এবং 14 নির্বাচনের পরপর বেগম জিয়া যে অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছিলেন, সেটারও একটি পরিসমাপ্তি রাজনৈতিক ভাষায় করেননি। উনি বলেননি যে আমাদের আন্দোলন এখানে আমরা স্থগিত করলাম, আমরা নতুন করে
আন্দোলনের ডাক দেব। এই কারণে বললাম যে একটা রাজনৈতিক দল হিসাবে আমি আমার ক্ষুদ্র রাজনৈতিক জীবনে 1986 সালে আমার যে যাত্রাটা শুরু হলো, সেই জায়গায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এরশাদ বিরোধী আন্দোলন বলেন, বা 91 থেকে 96 সাল, বা 2001 সাল থেকে 2006 সাল, এই যে আন্দোলনগুলো হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময় হরতালের ডাক দিয়েছেন বা অবরোধের ডাক দিয়েছেন, আবার সাংবাদিকদের সামনে সাংবাদিক সম্মেলন করার মধ্যে থেকে আমরা আন্দোলনের পরিসমাপ্তি ঘটাইছি। এটা একটা পলিটিক্যাল সিস্টেম, একটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে থেকে আওয়ামী লীগ হেঁটেছে। কিন্তু বিএনপি, যে কথাটা আমি বলি যে পলিটিক্যাল পার্টি না, এই কারণেই বলছি যেহেতু প্রতিটা পদে পদে তাদের অরাজনৈতিক কর্মকাণ্ডর কারণে তারা আসলে মানুষের কাছে দল হিসেবে এখন পর্যন্ত মনে হয় না প্রতিষ্ঠিত হতে পারে। আপনি বলতে পারেন বা আমার ভাই বলতে পারবে যে দল ভাঙ্গার বহুত চেষ্টা করছেন, ভাঙেন নাই। এখন এটা হয় গিয়ে কি, অনেকে চিন্তা করে সারা জীবন বিএনপি করছি, বিএনপির অনেক হাইকমান্ডারদের কাছ থেকেও শুনি, বাবা কি করব, এই দলটা করছি এই কারণে করছি যেন আমি মারা গেলে আমাকে যেন বেঈমান না বলে, একটা বড় যেন আমার যেন জানাজাটা যেন বড় হয়। এই রকমের কারণেও অনেক মানুষ বিএনপির রাজনীতি করে। জি, আমি আসছি আবার আপনার কাছে। মিস্টার সেলিম রেজা হাবিব, আপনি শুনছিলেন এবং আমার প্রশ্ন ওই আপনার কাছে ওটাই যে আমরা অনেকের মুখ থেকে আপনাদের নেতৃবৃন্দের শুনছি যে মধ্যবর্তী নির্বাচন বা এই নির্বাচন মানে না, আবার নির্বাচন দিতে হবে, এবং আরেকটা নতুন স্থানীয় সরকারের নির্বাচনের প্রক্রিয়া চলছে, নির্বাচন চলছে ধাপে ধাপে, এবং সেখানেও বিএনপি অংশ নিচ্ছে না। যদিও বিএনপির কেউ কেউ নেতাকর্মীরা অংশ নিচ্ছেন, তাদেরকে বিএনপি বহিষ্কার করেছে, যারা অংশ নিচ্ছেন তাদের অধিকাংশই ফেল করেছে, মাত্র কয়েকজন পাশ করেছে। সব মিলিয়ে এবং মিস্টার মনিরের যে আকাঙ্ক্ষা যে বিএনপি যদি একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে মাঠে থাকতো, তাহলে বাংলাদেশের রাজনীতি শুদ্ধিকরণের প্রক্রিয়া অনেক এগুতো, এবং এমনকি ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগও আরও অনেক বেশি পলিটিক্যাল হয়ে উঠতে পারতো। আর সেটাও একটা বড় ক্ষতির জায়গা তিনি অন্তত তার অবস্থান থেকে মনে করেন। আপনি কি মনে করেন? জিল্লুর ভাই, আপনাকে সহ চ্যানেল আইয়ের অগণিত দর্শক শ্রোতা এবং ক্যামেরার বাইরে, পিছনে এবং সামনে যারা আছেন সবাইকে আমার দলের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা। মনির ভাই প্রথমে বলেছেন যে বিএনপি একজন রাজনৈতিক দল হিসাবে ব্যর্থ, অথবা রাজনৈতিক দল হিসাবে মনির ভাই মনেই করেন না। বিষয়টা হচ্ছে যে মূল্যায়ন এক একজনের কাছে এক এক রকম, খুবই স্বাভাবিক। আমরা জানি যে 1975 সালের একটি বিয়োগান্তিক পরিবর্তনের পরে 23 বছর কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ, 21 বছর কিন্তু আওয়ামী লীগ এভাবেই চলেছে। এবং একটা সময় তখনকার যারা সরকারি দলে ছিল তারা কিন্তু এই কথাই বলেছে যে আওয়ামী লীগ ঠিক যেভাবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আন্দোলন সংগ্রাম করতে পারছে না, বিধায় জন্য তারা ক্ষমতার বাইরে ছিল। তো সুতরাং রাজনীতিতে যখন যে আমরা সরকারে থাকি তখন আমরা এক ধরনের মূল্যায়ন করি, যখন ক্ষমতার বাইরে থাকি তখন আর এক ধরনের মূল্যায়ন আমাদের কাছ থেকে আসে। সত্যিকার অর্থে যে বাংলাদেশে যে গণতান্ত্রিক যে চর্চা, সেই চর্চাটা আসলে এই দেশের অভ্যুদয় যখন হলো তখন থেকেই আসলে একটা বিতর্কের মধ্যে আমরা চলে গেছি আর কি। যখন দেশকে ঐক্যবদ্ধ করার দরকার ছিল, যখন আমরা সবাই মিলে দেশটাকে গড়ার প্রয়োজন ছিল বা গণতন্ত্রকে শক্তিশালী করার যে সুযোগ আমাদের সামনে এসেছিল, সেটা কিন্তু আমরা মুক্তিযুদ্ধের প্রারম্ভেই আমরা কিন্তু সেটা হাতছাড়া করেছি, অথবা আমাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থের কারণে আমরা তখন থেকেই যে বিভাজনের যে রাজনীতি আমরা তখন থেকে কিন্তু শুরু হয়েছে। দেখেন, যখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছে তখন কিন্তু একেবারেই সাধারণ মানুষ যারা তারা মুক্তিযুদ্ধে প্রথম অংশগ্রহণ করে, সেটা যদি আমরা সেই সময়কার মুক্তিযোদ্ধাদের ছবি বিভিন্ন এখনো পত্রপত্রিকা আমরা যদি দেখি, একেবারে সাধারণ গরিব মানুষগুলো, শ্রমিক কৃষকের হয়েছে। কিন্তু এই মুক্তিযুদ্ধের আমরা যখন এই 5-6 মাস যখন যায়, আমি মুক্তিযুদ্ধের সাথে পরোক্ষভাবে, আমি পরোক্ষভাবে দুইভাবে জড়িত ছিলাম। আমি 6 ডিসেম্বর ভারতেও গিয়েছিলাম, যেদিন রাত্রে যাই ওই দিনই ভারত স্বীকৃতি দেয়। সুতরাং আমরা বর্ডার ক্রস করে যাওয়ার যে গাইডের সঙ্গে গিয়েছিলাম, সেই গাইডের সঙ্গে আবার রাত্রে ব্যাক করে আসে। যে বাড়িতে আমরা
ছিলাম ওই বাড়িতে, আবার রাত যাপন মানে দিন যাপন করে পরের দিনকে দেশে ফিরে আসি। তো দেখেন তখন থেকেই এই যে মুক্তি বাহিনী, হঠাৎ করে আবার মুজিব বাহিনী আমরা তখন থেকেই তৈরি হয়ে গেল। এই যে একটা বিভাজনের দিকে কিন্তু শুরু হয়ে গেল ওখান থেকেই। আমরা তখন সবাই আমরা দেশকে স্বাধীন করার কথা নিয়ে আমরা ব্যস্ত, এবং মুক্তিবাহিনী তখন আমাদের সবাই জানি মুক্তিবাহিনী হচ্ছে মূল শক্তিটা। এরপরে স্বাধীনতার পরপরই দেখেন যে যারা মুক্তিবাহিনী করলো, যারা মুজিব বাহিনী করলো, তারাই এসে আবার জাসদের মানে জন্ম হলো। জন্ম কেন হলো? সেই সময় স্বাধীনতার পরপরই যদি একটা জাতীয় সরকারি দেশে গঠিত হতো। তো আমরা কি এত পেছন থেকে আলোচনা করবো 53 বছর না, এখন যেহেতু আমরা মানে ইতিহাস দীর্ঘ আমি একটু মানে শর্ট করে নিয়ে আসছি যে এই যে আমরা তখন থেকে আমাদের যে বিভাজনের যে রাজনীতি শুরু হলো, এটা আর আসলে আমরা কখনো এক জায়গায় আমরা আসতে পারি নাই। যখন সে ক্ষমতায় থাকে তখন তার মতো করেই সে দেশ পরিচালনা করতে চায়। বিরোধী দল যারা করে তাদেরকে কোনোভাবেই রাজপথে আমরা দাঁড়াইতে দিতে চাই না, দাঁড়াইতে দেই না। এটা আমাদের একটা কালচারে পরিণত হয়েছে। এটা যদি বলি যে আওয়ামী লীগের সময় আমরা পারি নাই, 73 সালের নির্বাচন আমরা দেখেছি কিভাবে নির্বাচন হয়েছে, 75-এর পট পরিবর্তনের পরে নির্বাচনগুলো আমরা দেখেছি, 80-র পট পরিবর্তনের পরেও আমরা নির্বাচন দেখেছি, 90-তে আন্দোলনের পরে যখন আমরা এরশাদকে সব দল মিলে যখন আমরা একটা পরিবর্তন আনলাম, একটা আন্দোলনের মাধ্যমে একটা স্বৈরাচারকে পতন করে আবার আমরা একটা গণতান্ত্রিক চর্চা করার বা পরিবেশ করার আমরা কিন্তু সৃষ্টি করেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি দেখেন যে আমরা 91-এর যে নির্বাচন, এই নির্বাচনে আমরা কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকার, যেটা সংবিধানে ছিল না, সেটা করে কিন্তু আমরা তখন একটা সুন্দর একটা সবার কাছে সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচন আমরা মানুষকে উপহার দিই, এবং মানুষ সাংঘাতিকভাবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তাদের ভোট প্রয়োগের মাধ্যমে একটা সরকার বা একটা সংসদ গঠন করে। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যায়। এরপরে ধরেন যে বিষয়টা শুরু হলো, তখন থেকেই আবার যে আমরা গণতান্ত্রিক চর্চা করার পরিবর্তে আমরা তখন আবার আন্দোলনের মাধ্যমে গেলাম যে আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করতে হবে। কিন্তু যেটা প্রয়োজন ছিল, যখন 91-তে নির্বাচনের পরে যখন আমরা কনস্টিটিউশন চেঞ্জ করলাম, সেই সময় যদি এই দাবিটা আসতো তাহলে কিন্তু এই যে আবার যে আমরা বিভাজনের রাজনীতির মধ্যে গেলাম, এটা কিন্তু প্রয়োজন হতো না। কিন্তু সেটা না করে আমরা যখন একটা সেটেল বিষয়টাকে আবার আমরা আনসেটেল করে ফেললাম, এবং একটা আন্দোলন সংগ্রামের মাধ্যম দিয়ে আমরা 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন করতে আমরা অনেকটা বাধ্য হলাম। তখন কিন্তু আমরা বিএনপি জনগণের কাছে কমিটমেন্ট দিয়েই 15ই ফেব্রুয়ারি নির্বাচনটা কিন্তু করি যে আমরা এটা জাস্ট মানে সংবিধান সংশোধন না করে কার কাছে ক্ষমতা হস্তান্তর করব, বিষয়টা কিন্তু এরকম ছিল। যে কারণে আমরা 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন করি, এবং আমাদেরকে যখন মনোনয়ন দেওয়া হয়, আমি 15ই ফেব্রুয়ারির আমি ইলেকশন করেছি, এবং আমাদেরকে তখনই বলা হয়েছিল যে এই নির্বাচনটা জাস্ট একটা সংবিধান সংশোধন করার একটা নির্বাচন, সুতরাং এই নির্বাচনে আপনারা খুব বেশি কিছু করার প্রয়োজন নেই। তো যাই হোক, সেভাবে নির্বাচন হলো, এবং আমরা মনে হয় 29 দিন না 27 দিন আমরা, আমার যতটুকু মনে পড়ে যে 27 দিন আমরা এমপি ছিলাম। আমি আজ মনে পড়ে যে 27 দিনের যে অনারিয়াম, আমি সেটা নেই কখনো। এবং সারা রাত জেগে আমরা সেদিন তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করে আমরা যখন পার্লামেন্ট থেকে বের হই তখন ফজর আজান পড়ে আর কি। তা আমরা ধরেন সে সময় বিএনপি তো কথা রেখেছে, আমরা 15ই ফেব্রুয়ারি নির্বাচন করেছি, সংবিধান সংশোধন করে আমরা ক্ষমতা হস্তান্তর করেছি। তারপর একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসছে। 2001 সালে আবার একটা নির্বাচন হয়েছে, বিএনপি ক্ষমতায় এসছে। 6 সালের আন্দোলন, যে আবার যে আওয়ামী লীগ যখন আবার আন্দোলন ক্ষমতায় আসলো, আসার পরে 8 সালের যে নির্বাচন হলো, সেই নির্বাচনে ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ আপনার সংবিধান পরিবর্তন করলো, কেয়ারটেকার বাদ। এই যে আবার নতুন করে যে আমাদের যে গণতন্ত্রকে কিন্তু আমরা হুমকির মধ্যে ফেলে দিলাম, যেটা
মীমাংসিত একটা বিষয়, সেই বিষয়টাকে আবার আমরা বিতর্কের মধ্যে নিয়ে আসলাম এবং এটা করে আমরা একদলীয় আবার সেই মানে নির্বাচনের দিকে বা একদলীয় শাসনের দিকে আমরা চলে গেলাম। এখানে তো আর বিরোধী দলের আর যে প্রত্যাশা নিয়ে আমরা এত কিছু করলাম, যদি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করি, সেটা তো গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্যেই। আবার ৯০ সালে যে এরশাদ বিরোধী আন্দোলন, সেটাও গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্যে মানুষের আকাঙ্ক্ষা। আবার যেটা করলাম সেটাও তো একইভাবেই আমরা কিন্তু সেই জায়গা থেকে আমরা আওয়ামী লীগ বিচ্যুত হলো। এবং এই যে এটার জন্য আমি সবচেয়ে বেশি মানে দায়ী করি আর কি, যত না আওয়ামী লীগ দায়ী তার চেয়ে বেশি দায়ী করি আমি বিচারপতি খায়রুল হক সাহেবকে। উনি একটা কোথাকার কোন সিনেমা হলের মামলা নিয়ে আসে, এখানে এই মামলার এইভাবে একটা রায় দিয়ে, এবং উনি কোর্টে যেটা বললেন, ওপেন কোর্টে যেটা বললেন, ওনার রায়তে আবার সেটাকে উনি চেঞ্জ করে ফেললেন। এই যে মানে আপনার গণতান্ত্রিক মানে আমার যে মানে ভোটের যে অধিকার, এই অধিকারটা কিন্তু এখন কি মানে আমরা এখন যেটা আমরা বলি যে মিনিট আপনি শেষ করেন, আমি ওনাকে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে এখন দেখেন যে আপনার যে এই যে মধ্যবর্তী নির্বাচনের কথা আসছে, মধ্যবর্তী নির্বাচনের কথা যত না আমাদের দল থেকে, বিরোধী দল থেকে আসে, তার চাইতে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু বা বিভিন্ন মিডিয়ার থেকে এই বিষয়গুলো কিন্তু বেশি আসছে। আর সেই কারণে যে আসলে তো ৭ই জানুয়ারি নির্বাচন, মনির ভাই যেভাবে স্বীকার করুক আর না করুক, ৭ই জানুয়ারি নির্বাচন তো একটা ভোটারবিহীন নির্বাচন হয়েছে। যতই আপনি ৪২% দেখান আর যাই দেখান না কেন, কিন্তু সত্যিকার অর্থে তো ভোট কেন্দ্রের লোক ছিল না, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। যে কারণে ধরেন এই যে আপনার এনডিআই বা IRI যে তারা বলেছে, চারটে মানে স্পেসিফিক্যালি বলেছে যে কার্যকর গণতান্ত্রিক অনুপস্থিত ছিল, আপনার কার্যকর প্রতিযোগিতা ছিল না, প্রতিযোগিতাহীন একটি নির্বাচন হয়েছে, সরকারি দলকে সুবিধা দেওয়া হয়েছে, বিরোধী দলকে মানে নির্যাতন করা হয়েছে। এই মানে এই চারটে বিষয় তারা কিন্তু উপস্থাপন করেছে। সুতরাং এই যে এখন যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে সত্যিকার যদি আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে যদি ভালোবাসি, দেশের যদি একটা ভবিষ্যৎ চাই, যেটা ভাই একটু আগে বলছিল যে আসলে তো প্রতিষ্ঠান যে তৃতীয় মানে কি বলে চ্যানেল আই যে যারা ম্যানেজমেন্টে যারা রয়েছে তারা থাকবে না, কিন্তু মানে চ্যানেল আই থাকবে। আমি মনির ভাই, জিল্লুর ভাই আমরা থাকবো না, কিন্তু দেশ থাকবে। তা আমাদের আগামী প্রজন্ম থাকবে। তা আগামী প্রজন্মকে যদি আমরা যারা রাজনীতি করি, আমরা যদি তাদেরকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে যায়, এর দায় কিন্তু আমাদেরকেই বহন করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকেই দায়ী করবে। সুতরাং আমি মনে করি যে আমাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে যে প্রত্যাশা এনে 1971 সালে আমরা দেশকে স্বাধীন করেছিলাম যে গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য মধ্যবর্তী নির্বাচন হোক বা যে নির্বাচনে হোক, একটা গণতান্ত্রিক পরিবেশ আমাদের। মনিরুজ্জামান মনির, আপনি একজন তরুণ প্রজন্মের রাজনৈতিক নেতা। আমার প্রশ্ন হচ্ছে যে 53 বছর অনেক হয়েছে, এই বিতর্ক বিভাজন আছে, সবই সত্যি। উনিও যেটা বলেছেন, ব্যাখ্যার হয়তো তারতম্য থাকতে পারে, আপনিও যেটা বলেছেন, এবং ওটাকে আঁকড়ে ধরে আসলে আমরা সামনে এগোতে পারবো না, আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। কিন্তু বাংলাদেশের গত 53 বছরে যে 12টি নির্বাচন হয়েছে, 12টি নির্বাচনে নিয়েই হয় আওয়ামী লীগ প্রশ্ন তুলেছে, না হয় বিএনপি তুলেছে, না হয় অন্য বিরোধীরা প্রশ্ন তুলেছে। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে বাংলাদেশে একটি স্থায়ী নির্বাচনী ব্যবস্থা কোথায় পৃথিবীর আছে কি নেই সেই বিতর্কে যদি নাও যাই, আমরা কিভাবে করতে পারি, যেটা নিয়ে মোটামুটি পৃথিবীর সব দেশেই নির্বাচন নিয়ে যারা হেরে যায় তারা একটু প্রশ্ন তোলে, কিন্তু সেই প্রশ্নটা বোঝা যায় যে আসলে এটা তুলবার জন্য তোলা, কিন্তু সামগ্রিকভাবে কিন্তু আমাদের এখানে প্রশ্নগুলো অনেক ডিপেন্ড। সো সেই জায়গাতে একটা স্থায়ী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা বাংলাদেশ আসলে কিভাবে করতে পারে? আওয়ামী লীগ যদি কখনো ভবিষ্যতে বিরোধী দলে থাকে তারা প্রশ্ন তুলবে না, বিএনপি বিরোধী দলে থাকলে প্রশ্ন তুলবে না, বা অন্যরাও প্রশ্ন তুলবে না, সেটা কিভাবে করা যায়, নিশ্চিত করা যায়? প্রথমত আপনি যদি যে জায়গাটার কথা বলছেন এটা খুব ভাইটাল ইস্যু। আমি মনে করি প্রথমত রাজনৈতিক দল হিসেবে সমস্ত রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব বলেন বা কর্মী বলেন, সকলকে জনগণের উপর আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে মাথায় নিতে হবে, আপনি যদি গণতন্ত্রকে শক্তিশালী করতে চান, আপনার জনগণের উপরে আস্থা রাখতে হবে। জনগণের অনেকে তো বলেন যে বাংলাদেশের জনগণ তো আসলে অসহায় না, সে তো জিম্মি। আমি এই কথাটা বলছি এখানে। এরপর আপনার কার্যকর কিছু পদক্ষেপ, যে কার্যকর পদক্ষেপের বেশ কিছু পদক্ষেপ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার তরফ থেকে এসেছিল,
নির্বাচন কমিশন শক্তিশালী করার ক্ষেত্রে উনি কিন্তু ছবিযুক্ত ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স, এটা কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনারই। এবং নির্বাচন কমিশন কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখন সম্পূর্ণ আলাদা। এখন আপনার দরকার কি? এটাও কিন্তু একটি কম বেশি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য থেকেই বর্তমান নির্বাচন কমিশন গঠিত হয়। আপনার প্রশ্ন থাকতে পারে, আপনি প্রশ্ন করতে পারেন যে দেখা গেছে যাদেরকে এখানে বসানো হয়েছে সকলেই এই সরকারের কখনো না কখনো সচিব ছিল। এটা একটা আলোচনা হতে পারে, এটা একটা মোটা দাগের বড় বিষয় যে আমরা নির্বাচন কমিশনকে কিভাবে আমরা শক্তিশালী করতে পারি। এখানে সমস্ত দল মত সকলের একটা ঐক্যমতে বসতে হবে। এটা হলো প্রথম জিনিস। আপনি যদি একটি শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা করতে পারেন তাহলে নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশন নির্বাচনের সময় যা যা চায় সরকার তা দিতে বাধ্য। এরকমের একটা জায়গায় আমাদেরকে উপস্থাপিত হতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে মানসিকভাবে যে আমরা নির্বাচনটা করব এবং মানসিকভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে জনগণের রায় বা ম্যান্ডেট আমরা মেনে নেব। এটা দল হিসাবে আমাদের সকলের মনোজগতে এই বিষয়টা নিয়ে এগিয়ে যেতে হবে। সেকেন্ড থিং, আপনাকে বুঝতে হবে যে প্রতিনিয়ত উনি যে কথাটা বলেছেন যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ, এই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশের কাছেই তত্ত্বাবধায়ক সরকার কনফ্লিক্ট করে, এটা যায় না। এবং তাহলে তো প্রশ্ন কেউ তুলবেন যে আওয়ামী লীগ তাহলে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে এই দাবি করেছিল। এটি বলছি যে এখন আজকের আপনার 96 সালের যে প্রেক্ষাপটের কথা ভাই বলেছেন, আপনি শুনছেন, আমিও শুনছি, না আমার কাছে দালিলিক প্রমাণ আছে। 96-এর 15 ফেব্রুয়ারি নির্বাচন, যে নির্বাচনে 2% মানুষের ভোটার উপস্থিতি ছিল না। বেগম জিয়া নির্বাচিত হওয়ার পর জিল্লুর ভাই ইত্তেফাকে হেডলাইন ছিল, বেগম জিয়া প্রধানমন্ত্রী এবং বলেছিলেন এটা 5 বছরের জন্য আমরা নির্বাচিত হয়েছি, সামনে লেখা বেগম খালেদা জিয়া। এবং সেই সরকারের একজন মন্ত্রী আমানুল্লাহ আমান সাহেব সচিবালয়ে আপনার কর্মচারী লিফটম্যানের সাথে ঝামেলা হয়েছিল, আন্দোলন তখন ঘনীভূত হয়ে গেছিল। আমি ওই আন্দোলনের কর্মী। বিএনপি তখন সংবিধান সংশোধনের জন্য নির্বাচন করেন নাই। কখনো কোনো জায়গায় অন রেকর্ড বিএনপির কোনো নেতা দেখাতে পারবেন না। তারা 5 বছর থাকার জন্যই এসেছিলেন। আওয়ামী লীগ বা তার মিত্ররা গোটা বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রমাণ করতে পেরেছি যে এই সরকার ভালো নির্বাচন দিতে পারবে না। 94 সালের ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচনে 7 জন মানুষকে প্রকাশ্য লোকে হত্যা করা হয়েছিল। এই যে 90-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা গণতন্ত্রের জন্য ভোটের জন্য আমরা রক্ত দিয়েছিলাম, আপনি বলেছিলেন যে 21 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে, উনি বলেছিলেন 23 বছর, আপনি 21 বছর কারেক্টলি বলে দিয়েছিলেন। তো 75 থেকে 96 সাল আমরা যে এই 21 বছর আন্দোলন করেছি, সেখানেও দেখবেন আমরা কিন্তু জেনে শুনে 79-এ আমরা জানি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জিয়াউর রহমান জড়িত। আমি 79-এ নির্বাচনে গিয়েছি, প্রত্যক্ষ পরোক্ষভাবে আমি জানি এরশাদ সাহেব একজন স্বৈরাচার, তার অধীনেও আমরা 86 সাল নির্বাচনে গেছি। এটা কেন গেলাম আমরা? দুটো কারণ। একটি হলো দল হিসাবে আওয়ামী লীগ কতটা সুসংগঠিত হতে পারলো, দল হিসাবে আওয়ামী লীগ দেশের মানুষকে কে দিতে চায়, দেশের মানুষ আমার মনের যে ভাষা সেটা বুঝে কিনা। মানুষের কাছাকাছি যাওয়ার মাধ্যম হলো নির্বাচন। আওয়ামী লীগ কিন্তু দুটো নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখন আসেন, আজকের যে রাজনীতিতে যদি আপনি সুষ্ঠু একটি নির্বাচনী ব্যবস্থা করতে চান, তার জন্য আপনার সবচেয়ে বড় যে কাজটা আপনি যেটা বলছেন, আমি পরিপূর্ণভাবে একমত। একটি শক্তিশালী নির্বাচন কমিশন, স্বাধীন নির্বাচন কমিশন। আজকের যদি বলি আমি যে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে, এইখানে তো উপজেলা নির্বাচনে স্ট্রংলি নির্বাচন কমিশন হ্যান্ডেল করছে আমার দেখা মতে। আমি যেহেতু অবজার্ভ করছি নির্বাচনটা, যে আমি যেহেতু একটা নির্বাচনী এলাকাকে প্রতিনিধিত্ব করি, দীর্ঘদিন ধরে কাজ করছি, সে কারণে আমি খুব ক্লোজলি মনিটরিং করছি। এখানে তো খুব শক্তিশালী ভূমিকা নিচ্ছে। আমার কথাটা হলো, আপনি নির্বাচন বয়কট করার মধ্যে থেকে নির্বাচনী ব্যবস্থাকে শক্তিশালী করতে পারবেন না। নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য থেকে আপনার হাতে নাতে ত্রুটিগুলো দেখাই দিতে হবে যে দিস আর গোয়িং অন, দিস ইজ হ্যাপেনিং। এগুলো যখন আপনি পুঙ্খানুপুঙ্খানু নিয়ে আসতে পারবেন, তার মধ্য থেকে একটা জায়গায় আপনি উপনীত হতে পারবেন। আপনি জিল্লুর রহমান যখন প্রথম চ্যানেল আই তৃতীয় মাত্রা উপস্থাপনা করছিলেন, আজকের জায়গায় দাঁড়িয়ে আপনি একটা ইনস্টিটিউশনে পরিণত হয়েছেন। ঠিক তেমনিভাবে
বারবার অ্যাডহক ভিত্তিতে চলতে পারে না, এটা কারোর জন্যই ভালো না। উনি যে বিচারপতি খায়রুল হকের কথা বলছে, আমি তো বলি মুক্তিযুদ্ধের স্পিডের সাথেই যায় না। আমি যখন আন্দোলন করেছি, সেই আন্দোলনে আমি যখন ভাবি, আমার কাছে নিজের কাছেই অবাক লাগে কি আন্দোলন, কিসের ভিত্তিতে আন্দোলন করেছিলাম। হয়তোবা দেশের জনগণ চেয়েছিল বা বিএনপি যে কাজগুলো করেছিল সেগুলো আমরা ধরিয়ে দিতে পেরেছিলাম, কিন্তু বিএনপি সেই জায়গাটায় পারে নাই। আমি যেটা বললাম যে 14 নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করত, তার মধ্যে থেকে কি হতো, তার মধ্যে থেকে আওয়ামী লীগ তার ভালো প্রার্থী দিতে বাধ্য হতো। আপনি যেটা বলছেন যথার্থ বলছেন যে পলিটিক্সটা থাকতো, আজকের পলিটিক্সটা নেই। আপনি চোখ বুঝে দেখেন তো, আজকের 4 বার আওয়ামী লীগ পরপর রাষ্ট্রকে দেশকে সেবা দিচ্ছেন, রাজনীতি বা সংসদে কারা সংসদে প্রতিনিধিত্ব করছে, পার্লামেন্টে কারা চলে আসছে। আজকে তো পার্লামেন্টে 1000 কোটি টাকার মালিক যে, সে তো প্রতিনিধিত্ব করার কথা নয়। আমার মতন রাজনৈতিক কর্মীর কথা, ওনার মতন একজন সাচ্চা মুক্তিযোদ্ধার করার কথা। আমি তো একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা 71-এ যখন মুক্তিযুদ্ধের জন্য দেশ ছেড়েছিলেন, আমাকে 7 দিনে রেখে গিয়েছিলেন এই দেশ স্বাধীন করার জন্য। তো অ্যাজ এ হোল আপনাকে আমাকে দেশপ্রেমিক হতে হবে, দেশটাকে ভালোবাসতে হবে। বিভাজন আছে, গোটা তাবৎ দুনিয়া আছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একটা জায়গায় বিভাজন থাকলে চলবে না। মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো বিভাজন হতে পারে না, বঙ্গবন্ধুর ক্ষেত্রে কোনো প্রশ্ন হতে পারে না, বাংলাদেশের ক্ষেত্রে প্রশ্ন হতে পারে না। বিভাজন আমেরিকাতে আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ভারতে আছে, কোথায় নাই, বিভাজন থাকবে। বিভাজনের মধ্যে আমার মাথায় রাখতে হবে আমি এই দেশের নাগরিক। গোটা তাবৎ দুনিয়ায় যে কয়েকটি দেশ মুক্তিযুদ্ধের মধ্যে থেকে দেশ অর্জন করছে, তার একটি বাংলাদেশ। যে দেশের মানুষ 30 লাখ লোক শহীদ হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে। আমার মায়েরা তাদের সর্বোচ্চ ইজ্জত দিয়েছে। এর চেয়ে বড় প্রাইড কিছু হতে পারে না। আমার সবচেয়ে বড় গর্ব আমার মুক্তিযুদ্ধ। সেইখানে আমি মনে করি না যে নির্বাচনী ব্যবস্থায় অংশগ্রহণ না করে নির্বাচনী ব্যবস্থা বা নির্বাচন কমিশনকে শক্তিশালী করা যায় না, গণতন্ত্রকে শক্তিশালী করা যায় না। আমি মনে করি নির্বাচনে এদেশে দায়িত্ব পালন করে কে? আপনার ভাই বা আপনার সন্তান আছে এসপি, আমার ভাই আছে আর্মিতে, পুলিশে, তারা এই দেশের নাগরিক। আপনি নির্বাচনে অংশগ্রহণ করেন, চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন। আমি তো চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি, 79-এ করেছি, 86-এ করেছি। আপনারা এরকমের চ্যালেঞ্জ করেন। বারবার আপনি যখন নির্বাচন ময়দানি থেকে চলে যাচ্ছেন, আপনার কর্মী কি থাকছেন? আপনার কর্মী থাকছেন না। আমি আমার নির্বাচনী এলাকায়, আমার এলাকায় এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে, সরাসরি বিএনপির নেতারা আমাদের প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে, কাজ করছে। অর্থাৎ যে প্রার্থীর কাছ থেকে তারা ফেভার পাচ্ছে, তার প্রার্থীর পক্ষে কাজ করছে। আপনারা বলছেন, কিন্তু আপনাদের চ্যালেঞ্জ করছে কিন্তু আপনাদের কর্মীরা। আমি তো দেখলাম একজন জয়েন্ট সেক্রেটারি বিএনপির জেলা কমিটির, এই মেঘনার বিএনপির সেক্রেটারি, এনটিভি বিএনপির টেলিভিশন ফারুক সাহেবের, সেখানে সে সাক্ষাৎকারে বলছে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে তাদের সিদ্ধান্ত, আর আমি সিদ্ধান্ত নিচ্ছি আমার রাজনীতির সিদ্ধান্ত। আমার এলাকার পলিটিক্স টিকিয়ে রাখতে হলে আমার এই নির্বাচন করতে হবে। বিএনপির সিনিয়র নেতৃত্ব বা শীর্ষ নেতৃত্বকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করছে। 141 জন আপনারা দল থেকে বহিষ্কার করছেন। কিন্তু আওয়ামী লীগ 94 সালে যখন পার্লামেন্ট থেকে বের হয়ে গেছে, আওয়ামী লীগের কাউকে কিন্তু আপনি নিতে পারেন না নির্বাচন করতে। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি। আমার কমিটমেন্টের জায়গাটা, আমি যখন বিরোধী দল থাকি তখন আমার নেতৃত্বের প্রতি শতভাগ অটুট থাকি। আমি সরকারি দল, আমার বর্তমানেও বরঞ্চ আমার দলের অনেক সিদ্ধান্ত, জিল্লু ভাইয়ের উপস্থিতিতে অনেক মন্ত্রী ত্রুটি বিচ্যুতি করছে, আমরা কথা বলছি। পলিটিক্সে সাহস থাকতে হবে, ন্যায্য কথা বলার সাহস থাকতে হবে। আপনি এখানে দল করছেন, জীবনের ঝুঁকি নিচ্ছেন। যে ঝুঁকি নিচ্ছে না, যে দেশে লিড করতে পারবে না, যার মায়ের অসুস্থতা নিয়ে গোটা জাতির সামনে আপনারা একটা নাটক করেন, অথচ তার মাকে দেখার যে সাহস পায় না, তাকে আপনারা নেতা মানছেন। সে তো লিড করছে না। দেশের মানুষ তো দেখছে না যে শারীরিকভাবে মিস্টার তারেকের উপস্থিতি, অথচ আপনার মতন মানুষ কিন্তু নির্বাচন করতে চান। 99.99% মানুষ বিএনপি নির্বাচন করতে চায়, কিন্তু তারেক রহমান চায় না। বিকজ অফ তারেকের বাংলাদেশে নির্বাচন হলে কিছু হওয়ার সম্ভাবনা। মিস্টার হাবিব, আপনি একটু আমাকে বলবেন, ওনার কথার প্রেক্ষিতে নিশ্চয়ই আপনি কিছু জবাব দেবেন। কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে যে একটা তো এই যে নির্বাচন হয় না, নির্বাচন এর বাইরেও তো সমাজে অনেক রকমের সমস্যা আছে। ধরেন এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি নিয়ে প্রচুর আলোচনা আছে। আমি মিস্টার মনিরের কাছে সেই প্রসঙ্গে যাব।
আপনারা সেই সব প্রসঙ্গে কথা বলছেন কিনা বা কতটা বলছেন সেটা নিয়ে কিন্তু জনমনে অনেক রকমের প্রশ্ন আছে। একদিকে সরকার কি করছে সেটা নিয়ে যেমন সরকারের প্রতি অভিযোগ আছে, প্রশ্ন আছে, বিরোধী দল হিসেবে আপনারা আসলে ওইসব ইস্যুকে কতটা সামনে নিয়ে আসছেন সেটাও একটা অভিযোগ আছে। আমি তো আপনার কাছে শুনতে চাই, বা কিভাবে দেখেন আসলে আপনারা, আসলে নাকি আপনারা মনেই করেন যে অন্য যত সমস্যা আছে সেগুলোর সমাধান একটাও করা সম্ভব না, একটা নিরপেক্ষ নির্বাচন, আপনাদের ভাষায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া, এবং সেখানে হয়তো বিএনপি ক্ষমতায় গেলে তখন সমাধান হবে, এর বাইরে আর সমাধান হবে না, সেরকম মনে করেন কিনা? ডেফিনেটলি জনগণের দল হিসাবে আমরা জনগণের যে কথা বলছি না এটা কিন্তু ঠিক না। আমরা যে আমাদের সকল কর্মসূচিতে আমাদের জনগণের যে সমস্ত সমস্যার কথা আমরা প্রতিনিয়তই কিন্তু আমরা বলে যাচ্ছি। কোন সুরে কোন লয়ে বলছেন, কোন তালে বলছেন সেটা খুব তালের ভিতরে যে কথাটা আমরা এখন তাল লয় বলতে যেগুলো আমরা বুঝাই আর কি, স্বাভাবিকভাবেই রাজনীতিতে প্রথম কথাটাই আসে হচ্ছে যে আমি যদি আমার মতামতটা স্বাধীনভাবে প্রকাশ করার সুযোগ না পাই তাহলে তো আমি আগে আমার ওই অধিকারটা আদায় করার জন্যে আমি চেষ্টা করব, যে আমি আগে আমার কথাটা বলার একটা প্ল্যাটফর্ম আমার ফার্স্ট দরকার, বা আমার একটা জায়গা দরকার যেখানে আমি মুক্ত কণ্ঠে আমার কথাটা প্রকাশ করতে পারবো। সেখানেই তো আমাকে বারবার সংকুচিত করে ফেলা হচ্ছে, আমার কথা বলার সুযোগই তো দেওয়া হচ্ছে না। আমি যে কথা বলবো জনগণের পক্ষে কথা বলবো সেটাই তো নাই। এই যে ধরেন এই গত শুক্রবারে লাস্ট ফ্রাইডেতে আমি এলাকায় ছিলাম, আসছি তো দেখলাম ঢাকা দক্ষিণ বিএনপি একটা সমাবেশের ডাক দিয়েছে, ভাবলাম যে যাই, আসছি অনেকদিন পরে যাই, যে দেখলাম যে আপনার পার্টি অফিসের জাস্ট বিল্ডিংয়ের থেকে 50 গজ দূরে 3টা মাইক মানে হর্ন, আর এদিকে 3টা হর্ন, এর বাইরে কোনো নাই। আমি যে সময় কেন বলে যে এর বাইরে নিষেধাজ্ঞা আছে আর দেওয়া যাবে না। তো এইভাবে যদি একটা আপনার যদি এটাই যদি গণতান্ত্রিক চর্চা হয়, ভাই বললেন যে মনির ভাই বললেন যে জনগণের উপর আস্থা রাখতে হবে। জনগণের উপর আস্থা আছে কি নাই সেটা মানে জনগণ কার পক্ষে আছে সেটার একমাত্র এটার মানে পরীক্ষার জায়গাটা হলো নির্বাচন। সেই নির্বাচনের জায়গাটাই যদি আপনার প্রশ্নবিদ্ধ থাকে, সেই নির্বাচনের জায়গাটাই যদি আপনার মানে জনগণ যদি ভোট দেওয়ার সুযোগই না পায় তাহলে তো সেটা বলে না। আমি মানে শেখ হাসিনার কয়েকটা কথা আমি বলছি। দৈনিক ইত্তেফাক 16/6/1994, রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে নির্বাচন কমিশন যত শক্তিশালী হোক না কেন নির্বাচন নিরপেক্ষ হতে পারে না শেখ হাসিনা। এরকম অনেকগুলো কথা এখানে মানে নেত্রী বলেছেন, যেগুলো নিয়ে যে নির্বাচন কমিশন বা যদি আমরা বললো যে আমরা নির্বাচনে যাই না, আমরা 14তে যাইনি, ঠিক আছে, ভাই বলেছে আমরা ভুল করেছি, আমরা 18তে গিয়েছি। আমি 96 সালে 15ই ফেব্রুয়ারি নির্বাচন করেছি, 98 সালে একটা উপনির্বাচন করেছি, 1-এ করেছি, 8-এ করেছি, 14তে যাইনি, 18তে করেছি, 24-এ আমরা যাইনি। আমরা 14তে যাই নাই, 18তে আমরা গিয়েছি। কি হয়েছে? ঘরের থেকে বের হতে দেন নাই আপনারা। তাহলে নির্বাচনটা যে লাভটা কি? আমি যদি জানি যে আমি এখানে ঝাঁপ দিলে আমি মারা পড়ব, আমি সেখানে ঝাঁপ দেবো, আপনি সেখানে দেবেন কেন? দেবেন প্রথম কথা যে আপনি আগে তো আমাকে ভোটে যাওয়ার, আমার ভোট চাওয়ার পরিবেশটা তো তৈরি করবেন। ভাই বললেন যে আমাদের নেতাদের কমিটমেন্ট নাই, যে আমাদের নেতারা মানছেন, আপনাদের নেতাদের পক্ষে কাজ করছে, আপনার মিডিয়া যা বলছে যে আপনার আমরা শীর্ষ নেতৃত্ব ভুল করলে আমরা ভুল করব না, আমাদের এজেন্ডা আছে, লোকাল রাজনীতি আছে, এটা যেমন সত্য, আবার এটাও তো মনির ভাই আপনাকে স্বীকার করতে হবে যে যখন প্রধানমন্ত্রী রেফারেন্স দিয়ে যখন আপনাদের দলের মহাসচিব বলেন যে কোনো এমপি মন্ত্রীর নিকটাত্মীয় নির্বাচনে, উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবে না, তখন যখন আপনার কোনো এমপি মন্ত্রী তাদের কথা যখন শোনেন না, প্রধানমন্ত্রীর কথা যখন শোনেন না, তাহলে কার কমিটমেন্টের মূল্য কতটুকু আছে সেটাও তো আপনাকে ভাবতে হবে। আজকে দেখেন একজনও কিন্তু শোনেন নাই। যে আমার ফার্স্ট যে নির্বাচনটা হলো 8ই মে যে নির্বাচন হলো, আমার 2টো উপজেলা ছিল, মনির ভাইয়ের সাথে আমি একমত যে আমাদের অনেক কর্মী যেহেতু স্থানীয় নির্বাচন প্রার্থীর পক্ষে
পরোক্ষ প্রত্যক্ষভাবে কাজ করেছে। মানে সে বিবেচনা করে যে ঠিক আছে আওয়ামী লীগের 3 জন আছে, কে আমার জন্য ফেভারেবল, এই সিচুয়েশন যেটা করে গোপনে, সুতরাং এই যে প্রকাশ্যে না হলেও গোপনে করে সেটা। রাজনীতি যেখানে নাই সেখানে কমিটমেন্টের এটা আসবে কোত্থেকে? এটা উভয় দলেরই কিন্তু আপনার রাজনৈতিকভাবে কিন্তু আমাদের উভয় দলেরই কিন্তু পচন ধরেছে। আমরা যেভাবেই বলি না কেন, আপনি আদর্শ নিয়ে রাজনীতি করি, সবাই কিন্তু আদর্শ নিয়ে রাজনীতি করে না। যখন প্রধানমন্ত্রী একটা কথা বলেন, সেই কথা যদি আপনার দলের শীর্ষ নেতারা, মানে যারা এমপি মন্ত্রী যারা হয়েছে, বেনিফিশিয়ারি যারা, তারা যদি না রাখে, আর আমরা তো 17-18 বছর তো ক্ষমতার বাইরে, তখন আমাদের নেতাকর্মীদের, আমাদের হাতে তো কিছুই নাই, না আছে লাঠি, না আছে শক্তি, না আছে অর্থ, না আছে কিচ্ছু তো নাই। সুতরাং আমাদের কর্মীদেরকে আমরা কিভাবে ই করবো? তো সুতরাং আমি বলছি যেটা মনির ভাই, যে রাজনীতিতে সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের, সেটা হলো ঐক্যমত। এবং সেই ঐক্যমতটা কিসের? গণতন্ত্রের ঐক্যমত। এখানে আপনি যখন থাকবেন, আমি তখন রাস্তায় নামতে পারবো না, আমি তখন ভোট চাইতে পারবো না। আবার আমি যখন থাকবো, আপনি তখন কথা বলতে পারবেন না। এটা তো গণতন্ত্র না। অনেক সুন্দর। আজকে যে কথাটা আমি বলছি, যে একটা মানে আমি শেষ করে এই কথা বলে, যে সবচেয়ে যে বড় কথাটা, সেটা হলো যে আমাদের যে স্বাধীন মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধে যার যে অবদান, এটা যদি আমরা স্বীকার করে নেই, তাহলে কিন্তু আর কোনো বিভাজন থাকে না। কিন্তু যখন আমরা যে ক্ষমতায় থাকি, তখন আমরাই সব করেছি, আর কারো কোনো এখানে অবদান নেই। এই যে একটা বিষয় আমাদের ভিতরে দাঁড়িয়েছে, এখান থেকে আমাদেরকে উত্তরণ যদি আমরা ঘটাইতে পারি কখনো, এই যে আপনারা যারা তরুণ বিশেষ করে যারা আছেন, তারা যদি ভবিষ্যতে এটা নিয়ে যদি সংগ্রাম করেন, আন্দোলন করেন, আমি মনে করি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম, সেই গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যমত ছাড়া কোনো বিকল্প নেই। এবং সেটা হচ্ছে যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটা যেদিন আমরা প্রতিষ্ঠিত করতে পারবো, সেদিনই এদেশে গণতন্ত্র এবং সুশাসন এবং ঐক্যমত প্রতিষ্ঠিত হবে। হাবিব ভাই বেশ কিছু কথা বলেছেন। আমি রাজনীতিতে একটা বিষয় হলো কমিটমেন্টের যে কথাটা বলছেন, আমি কিন্তু আপনার আগের পার্টে বলেছি, আমি কমিটমেন্ট অবশ্যই রাজনীতিতে কমিটেড লিডার, কমিটেড ওয়ার্কার, কমিটেড পিপল, এটা খুব বেশি প্রয়োজন। একজন দেশপ্রেমিক মানুষ সে সত্য কথা বলার জন্য, দেশের জন্য। দেখুন, রাজনীতি কে করে? সমাজের সবচেয়ে সচেতন মানুষটা রাজনীতি করে। তার কমিটমেন্ট থাকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। একটা ভঙ্গুর সমাজ, সে সমাজকে বিনির্মাণ করবে একজন রাজনৈতিক কর্মী। আজকে রাজনৈতিক কর্মীর সংজ্ঞাও চেঞ্জ হয়ে গেছে হয়তোবা, কিন্তু তারপর আমি মনে করি আপনি যেটা বলেছেন যে আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, এখানে মাননীয় প্রধানমন্ত্রী আবার পরের দিন মিটিংয়ে, সেন্ট্রাল আওয়ামী লীগের মিটিংয়ে, না সম্ভবত উনি দেশ থেকে ফিরে আসা, ব্যাংকক থেকে ফিরে আসার পরে সাংবাদিকদের সামনে উনি এমপি মন্ত্রীদের আত্মীয় পরিজন কারা তার একটা ব্যাখ্যা উনি দাঁড় করেছেন। আমি গণতান্ত্রিক রাজনীতির একজন কর্মী হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে, গণতান্ত্রিক কোনো সংজ্ঞায় আমার পরিবারের অন্য কেউ নির্বাচন করতে পারবে না, এটার সাথেও আমি একমত নই। 75-এ বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেছে, দেখা গেছে গোত্র ধরে আওয়ামী লীগ করেছে, পরিবার, গোটা পরিবার আওয়ামী লীগ করেছে। আমার পরিবার, গোটা পরিবার আওয়ামী লীগের রাজনীতি করেছে। আমার মা করেছে, আমার বোন করেছে, আমার ফুপু করেছেন, আমার চাচারা করেছেন, আমার বাবা করেছেন। হয়তোবা পদ পদবিতে আমার বাবা ছিলেন নেতা, কিন্তু সকলে করেছেন। 86 এবার আমি করেছি, আমার কাজিনরা করেছে আমার হাত ধরে। এখন প্রশ্নটা হলো, এটা আমি দলের এর আগেও এই ইস্যুগুলো নিয়ে বিভিন্ন টেলিভিশনে বলেছিলাম, সিদ্ধান্ত হতে পারে 2008-এর 29শে ডিসেম্বরের নির্বাচনে ক্ষমতায় আসার মধ্য থেকে বা দেশ সেবা করার সুযোগ পাওয়ার মধ্য থেকে 15 বছরে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের প্রশ্রয়ের মধ্য থেকে যদি কেউ নির্বাচন করে, সেটাকে ফাইন্ড আউট করা, সেটাকে অ্যাড্রেস করা। নট দ্যাট আপনার যে কর্মীটা 75-এর পর জেল খেটেছে, 2001 সালে 1 অক্টোবরের নির্বাচনের পরে আপনারা যে বললেন যে 6টা মাইক নির্ধারণ করে দিয়েছিল। আওয়ামী লীগ 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 23 বঙ্গবন্ধু কাঁটাতারে বেড়ার মধ্যে আবদ্ধ করে রেখেছিলেন। বঙ্গবন্ধু এভিনিউ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া একটা বড় নোঙ্গর খেলায় পরিণত হয়েছিল। রাজনীতির সংস্কৃতি এবং রাজনৈতিক দলের নেতাকে ধ্বংস করার জন্য
এই ধ্বংসলীলায় লিপ্ত হয়েছিলেন আপনারা 2004 সালের 21 আগস্ট। দেখুন, আপনি যেটা বলেছেন মুক্তিযুদ্ধের প্রশ্ন একটা মহান যজ্ঞ, এখানে বঙ্গবন্ধু নেতা ছিলেন, কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষের অবদান ছিল, অস্বীকার করার জন্য নাই। প্রো লেফটিস্ট, প্রো রাইটিস্ট, অর্থাৎ স্বাধীনতাকামী মানুষ অনেকের অনেকভাবেই অবদান ছিল, অস্বীকার করছি না। আপনি যে কথা বলতে চেয়েছেন মেজর জিয়াউর রহমানকে উদ্দেশ্য করেই বলতে চেয়েছেন যে যার যার মূল্যায়ন, অফকোর্স আমি করতে চাই। আমার সংবিধানে বা বাংলাদেশের মানুষ জানে 1971 সালে 27 মার্চ মেজর জিয়া বলেছিলেন, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার্ড অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনি এই কথাটাই যদি বলেন, আপনার এই সত্যটাই যদি আপনি ধারণ করে থাকেন, তাহলেই আপনি সম্মানিত হন। আমার সংবিধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক, 17 ডিসেম্বরে বঙ্গবন্ধুকে মানুষ ম্যান্ডেট দিয়েছে, একজন উর্দিওয়ালা আর্মিকে দেননি। এই যে বোধোদয় নেই, এই বোধোদয়টা যখন নেই তখনই আপনাকে কন্টেস্ট করে যে তুমি এটা না, তুমি মুক্তিযোদ্ধা না। আর যদি আপনি ওই পর্যন্ত থাকতেন যে হ্যাঁ আমি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলাম সেদিন, বা তার ডিক্লারেশনটা আমি পাঠ করেছিলাম, এটাই আমার বড় গর্ব, আমি জেড ফোর্সের অধিনায়ক ছিলাম, এটাকে নিয়ে প্রাইড করা যায়, এটাই আমার প্রাউড। এই প্রাউড ফিলটা আপনারা করেন না, আপনারা অর্জন করতে চান স্বাধীনতার ঘোষক। সংকটটা সেখানে। তারপরও 75-এর যে একটি ঘটনা আছে, এটা যদি না থাকতো, এটা মেনে নেব, আমরা কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনে শেখ হাসিনা খালেদা জিয়া খুব কাছাকাছি অবস্থান করেছি তোলো, একসাথে তো আন্দোলন করেছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ গোটা বাংলাদেশে। গণতান্ত্রিক রাজনীতিতে একজন নাবালক বালক 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছিল, তার নেতৃত্বে টোটাল রাষ্ট্রযন্ত্রকে সেদিন ব্যবহার করেছিলেন। টোটাল রাষ্ট্রযন্ত্র যদি ব্যবহার না করতেন, আজকের রাজনীতির চেহারাটা এমন হয় না। আপনি আমি রাজনৈতিক কর্মী হিসাবে আপনার সাথে আমার গোটা দুনিয়াতে, গোটা বাংলাদেশে সিভিল ব্যুরোক্রেসি, তাদের মধ্যে এক প্রকারের ঐক্য আছে, আর্মির ঐক্য আছে, পুলিশের ঐক্য আছে, আনসারের ঐক্য আছে, জিল্লুর বাড়ির সাংবাদিকদের ঐক্য আছে, পলিটিশিয়ানদের ঐক্য নাই। কারণটা কি? কারণটা একমাত্র তারেক রহমান, যে ব্যক্তি এখন লন্ডনে বসে আছে। রাজনীতির সবচেয়ে বড় সংকট, জিল্লুর ভাই, এটা শেষ করতে হবে, বড় সংকটটা, আপনি রাজনীতিতে দীর্ঘদিন সংগ্রাম করে আজকে এই জায়গাটা এসেছেন, যখন কোনো কিছু না করে কোনো কাউকে যদি বসিয়ে দেন, তার দ্বারা নেতৃত্ব হয় না। ধন্যবাদ, ধন্যবাদ। ফাইনাল রিমার্কস জাস্ট 2 মিনিট করে আপনাদের দুজনের জন্যই, কিন্তু 2 মিনিটের বেশি কোনোভাবেই নেওয়া যাবে না। যাকে বলছি যে মনির ভাই বললেন যে জিয়াউর রহমান প্রথম যখন স্বাধীনতার ঘোষণা দেয়, তখন আই মেজর জিয়াউর রহমান ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স, এই কথাটাই বলেন। পরবর্তীতে আওয়ামী লীগের নেতৃবৃন্দের অনুরোধে উনি এটা পারেন না, উনি এটা পারেনও না। না না, ওটা ব্যাখ্যাটা ওইটা পারেনই না। আমি বলি ভাই, ওটা পারেনই না। বিষয়টা হচ্ছে যে জিনিসটা এখানে একটা গ্যাপ কিন্তু আমাদের রাজনীতিতে আছে। যখন বলেন যে 7ই মার্চই হচ্ছে স্বাধীনতার ঘোষণা, নো, ঐতিহাসিক দিন বলি আমরা। না, অনেকেই বলেন যে স্বাধীনতার ওই দিন স্বাধীনতার ঘোষণা হয়েছে। বুঝতেও সেটা যদি একটা মানে বিতর্কটা কোথায় সৃষ্টি হয়েছে? বিতর্কটা সৃষ্টি হয়েছে ওই জায়গাতে যে অ্যাকচুয়ালি স্বাধীনতার যে ঘোষণা, এই ঘোষণাটা যদি শেখ মুজিবুর রহমান সাহেব গ্রেপ্তার হওয়ার আগে কোনো না কোনোভাবে একটা রেকর্ডের মাধ্যমে অথবা চিরকুটের মাধ্যমে যদি উনি রেখে যেতেন, তাহলে কিন্তু এই বিতর্কর কোনো জায়গা থাকতো না। কিন্তু এটা না থাকার কারণে জিয়াউর রহমান যখন এই ঘোষণাটা দিলেন, পরবর্তীতে রাজনৈতিক নেতৃবৃন্দের যদি ওনার উচ্চাকাঙ্ক্ষা থাকতো বা উনি যদি এটাকে ডিজন করতো, তাহলে কিন্তু পরে কারেকশন করে ওইটা উনি দিতেন না। পরে তো অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান বলছেন, কিন্তু এখনকার নেতৃত্ব তো সেটাও তো স্বীকার করতে চান না যে উনি ওইটুকু বলেছেন। আপনি দেখেন, সেটা একটা সংকটের জায়গা যে আজকের প্রধানমন্ত্রী আমাদের ওনার হাজব্যান্ড ওয়াজিদ মিয়া নিজে তার বইতে বলেছেন যে আমি এবং আজকের প্রধানমন্ত্রী আমরা দুজন একসঙ্গে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা আমরা শুনেছি। এবং অসংখ্য তখনকার বুদ্ধিজীবী বা যারা অসংখ্য বই লিখেছে, তারা কিন্তু প্রত্যেকেই এটাকে বলেছে। তো বিষয়টা হচ্ছে যে আজকে আপনারা বলেন যে জিয়াউর রহমান শেখ মুজিবের মৃত্যুর সাথে ষড়যন্ত্রের সাথে জড়িত।
প্রশ্ন হলো যে জড়িত আমরা এই যে আমরা মানে ধরেন আপনার মানে আমরা অনেকটা মানে বলি যে এটা উনি জড়িত, কিন্তু কোনো প্রমাণ কিন্তু নাই। শেখ মুজিবের মৃত্যুর পরে মোস্তাকের নেতৃত্বে কিন্তু সরকার গঠন হলো, এবং তখনকার যারা তখন সেনাপ্রধান ছিল শফিউল্লাহ সাহেব, একে খন্দকার এবং এম.এস খান হচ্ছে নৌবাহিনী প্রধান, তারা তিনজনই কিন্তু ওই সরকারের আনুগত্য প্রকাশ করলেন করলেন। এবং শফিউল্লাহ সাহেব আপনাদের এখন এমপি মন্ত্রী, তারা সবাই একে খন্দকার আপনাদের এমপি মন্ত্রী ছিল। জিয়াউর রহমান ছিল সেকেন্ড ম্যান। সুতরাং সে যখন মানে তার ঘটনা পরস্পর, যদি খালেদ মোশাররফ যে 3 নভেম্বর যে কু করে তাকে যে গ্রেপ্তার করলো, সেদিন তাকে মেরে ফেলতো, তাহলে তো জিয়াউর রহমানের আজকে কোনো অস্তিত্বই থাকতো না। সুতরাং সেদিন যদি বেনিফিশিয়ারি হতো, তাহলে তো সেই ক্ষমতায় নিত, তাহলে তো অন্য মুস্তাকের। আমার মনে হয় যে মনির ভাই, যে আমি বলি যে এই জায়গাগুলোতে আমাদের একটু ডিফারেন্স আছে, এই বিষয়গুলো যদি আমরা কোনো ডিফারেন্স নাই। এই জায়গাগুলো যদি আমরা এই করি, যার আমি ওই জায়গাটাই বলছি, এখানে যদি আমরা আমাদের যার সময় নাই তো আপনি বলেছেন করি, তাহলে দেখুন 1971 সালের 25শে মার্চের রাত্রে 12টার পরে আপনাদের নেতারা অনেক সময় জিল্লুর ভাইয়ের উপস্থিতিতে তো তাজউদ্দিন সাহেবের মেয়ের রিমির ওই যে পিতা বইটা, তাজউদ্দিন পিতা নেতা যে বইটা লিখেছে, ওইটা আমি পড়েছি। ওখানেও এসেছে যে যশোরের এবং খুলনার একজন ব্যবসায়ী, তার কাছে রেডিওর একটা যন্ত্র ছিল, ওই যন্ত্র বঙ্গবন্ধু তাকে রেকর্ড করে 25 মার্চ রাত্রে 12টার পরে ইপিআরের মাধ্যমে সে স্বাধীনতার ঘোষণাপত্র সেখানে ছিল। নেতা এবং পিতার বইটা, যে বইটাকে কোট করে বিএনপির লোকরা বুদ্ধিজীবীরা কথা বলে, সেখানে গেলে পাবেন যে বঙ্গবন্ধুর ঘোষণাপত্র সেখানে ছিল। তো 26শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা ডিক্লারেশন দিয়েছে। জিয়াউর রহমান 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত, এটা দেশি বিদেশি বহু সাংবাদিক বলেছে। 2011 সালে কর্নেল তাহের হত্যার সাক্ষ্য দিতে এসে লরেন্স লিপসুস, উনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সাংবাদিক, উনি কিন্তু সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে বলেছিলেন জিয়াউর রহমানই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টস, সেই বিষয়গুলো যিনি আপনারা পড়াশোনা করেন, সেখানে জিয়াউর রহমান উঠে আসবে। তারপর আমি বলছি, জাতিগোষ্ঠীর বৃহত্তর স্বার্থে আমরা কিন্তু 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই হত্যাকাণ্ডকে ওভারকাম করেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, 8 দলের নেত্রী বেগম জিয়া, 7 দলের নেত্রী, আমরা এরশাদের পতন ঘটিয়েছিলাম। আমার এসেন্সটা, কথা বলার এসেন্সটা ছিল যে এই যে পারস্পরিক যে সম্পর্ক বা সৌহার্দ্যের জায়গা যতটুকু তৈরি হয়েছিল, সেই সম্পর্ক, সৌহার্দ্য এবং গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য কাজ করেছে তার কুসন্তান তারেক রহমান 2004 সালের 21 আগস্ট গ্রেট হামলা ঘটিয়ে শেখ হাসিনাকে হত্যা করার জন্য যে আরজেস গ্রেড নিক্ষেপ করেছিলেন, 24 জন মানুষকে হত্যা করেছিলেন। আজকের রাজনীতির সিনারিও এমন হওয়ার কথা ছিল না। জিল্লুর ভাই বলেছেন না সুন্দর নির্বাচন কবে? আমি সুন্দর নির্বাচন দিতে যে যখন ইনসিকিউর ফিল করবে যে আবার ফাহিমা মাহিমারা কি গণধর্ষণের শিকার হবে কিনা, এটা একটি বড় প্রশ্ন জিল্লুর ভাই, এটা মনে রাখতে হবে। আমার জনগণকে সেই সিদ্ধান্ত দেওয়ার জন্য আমরা চাই একটি শক্তিশালী নির্বাচন কমিশন এবং ভোটের ব্যবস্থা। আমি বলবো যে এই যে আপনারা এই বিতর্ক শেষ নাই, আপনি তারেক রহমানকে যে আপনারা দায়ী করেন যে সেইটার জন্য দায়ী, তাহলে প্রথম যে আপনারা তদন্ত করলেন, আপনাদের সময় যে চার্জশিটটা দেওয়া হলো, সেখানে কেন তারেক রহমানের নাম আসলো? এটা হলো আমার প্রশ্ন। লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন টেলিভিশনের পর্দায়, দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার সেলিম রেজা হাবিব এবং মিস্টার মনিরুজ্জামান মনির, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, দুজন রাজনীতি কথা বলছিলেন, তাদের মধ্যে ভিন্ন মত আছে, অনেক জায়গায় ঐকমত্য আছে, এবং সংকট যে আছে বিভাজনের রাজনীতির কোথায় কোথায়, সেটাও তারা দুজনই চিহ্নিত করেছেন, যার যার অবস্থান থেকে চিহ্নিত করেছেন। এটা সমাধানও করা যেতে পারে, বা এটাকে একটু পাশ কাটিয়ে আমরা সামনের দিকেও তাকাতে পারি। কিন্তু মূল কথা যেটা তারা বলেছেন, যদি আমরা সবাই জানি যে পৃথিবীর কোনো কিছুই রাজনীতিবিহীন নয়, সব কিছুর মধ্যেই রাজনীতি আছে, কিন্তু দুজনেই বলছেন যে বাংলাদেশ এখন রাজনীতিহীনতা আছে, এবং রাজনীতি যেটা আছে সেটা আসলে ওনারা উচ্চারণ করেন, আমি করছি, সেটা অপরাজনীতি।
এর থেকে বাংলাদেশকে বের করে আনা দরকার। এবং এই অপরাজনীতির ফলে গণতন্ত্রের ভিত হিসেবে কাজ করা যে প্রতিষ্ঠানগুলো, তার একটি অন্যতম হচ্ছে রাজনৈতিক দল। প্রধান দুটো রাজনৈতিক দলই কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওনারা পতন শব্দটা ব্যবহার করছেন, আমি সেটা করতে চাই না, অনেকেই মাইন্ড করবেন, কিন্তু দুটো দলই কিন্তু রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুটো দলেরই কিন্তু নিয়ন্ত্রণ রাজনৈতিক চিন্তা চেতনা সম্পন্ন ব্যক্তিবর্গের বাইরে চলে যাচ্ছে। এখান থেকেও রাজনৈতিক দল দুটোকে উদ্ধার করা দরকার এবং গণতন্ত্রের জন্য সেটাও অত্যন্ত প্রয়োজনীয়। আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ঐকমত্য, বিশেষ করে গণতন্ত্রের ইস্যুতে গণতন্ত্রের ভিত হিসেবে কাজ করে যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো তৈরি এবং শক্তিশালী করবার ব্যাপারে, এবং আরও বিশেষ করে বললে একটা প্রাথমিক ন্যূনতম পূর্বশর্ত যেটি একটি নির্বাচনী ব্যবস্থা, স্থায়ী নির্বাচনী ব্যবস্থা, সুদৃঢ় নির্বাচনী ব্যবস্থা, সেটার ব্যাপারে একটা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা দরকার। এবং এই কাজটাও আসলে প্রধান দুটো রাজনৈতিক দলকেই উদ্যোগ নিয়ে করতে হবে। অবশ্যই যারা ক্ষমতা আছেন তাদের দায় দায়িত্ব একটু বেশি, কারণ উদ্যোগটা তাদের দিক থেকে আসা দরকার, অন্যদেরও তাতে সাড়া দেওয়া দরকার, কিন্তু সেই কাজটা এখন থেকেই করা দরকার। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।